দিয়ান নামের খুবই অহংকারী এবং রাগী একটা ছেলে, যে কিনা ছিল বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। অন্যদিকে এতিম একটি অসহায় মেয়ে মায়া, পৃথিবীতে যার বাবা মা কেউ ছিল না, তাই তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে তার গ্র্যান্ডমা অর্থাৎ দাদি, যার আর্থিক অবস্থা একদমই ভালো না। তবে এক পর্যায়ে মায়ের গ্র্যান্ডমায়ের হার্টে এমন একটা প্রবলেম দেখা যায় যেটা মায়ের পুরো জীবনটাকেই এলোমেলো করে দেয়, কারণ মায়ের বেঁচে থাকার শেষ অবলম্বন ছিলই সে। তবে তাকে বাঁচাতে এখন প্রয়োজন ছিল অনেক টাকা, তাই মায়া কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সে অহংকারী এবং রাগী ব্যক্তি দিয়ানকে বিয়ে করার ডিসিশন নেয়। আর তাই মায়া তাকে তার প্রেমের জালে ফাঁসাতে থাকে নানা রকম অদ্ভুত কর্মকাণ্ড। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? দিয়ানকে শেষ পর্যন্ত মায়াকে ভালোবাসতে পেরেছিল, নাকি দিয়ানের অহংকারের নিচেই চাপা পড়ে গিয়েছিল মায়ার ভালোবাসা? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখানো হয় একটা ক্লাবে মায়া নামের একজন মেয়েকে আটকে রাখা হয়েছে। সেখানে অনেকগুলো ছেলে তাকে বিরক্ত করছিল। মেয়েটির চিৎকার শুনে সেখানে ড্রামার মেইন লিড দিয়ান আসে। সেখানে দাঁড়ানো মিস হুকে সে জিজ্ঞেস করে, এন্টারটেইনমেন্টের নতুন অবজেক্ট কোথা থেকে এনেছেন? মিস্টার হু বলে, ও আমার স্টেপ মাদারের মেয়ে, কালকে আমাদের বাড়িতে টাকা চাইতে এসেছিল। দিয়ানকে দেখে মায়া ভাবতে থাকে দিয়ান সিউ ফ্যামিলির প্রিন্স, আর সেই শুধুমাত্র হু ফ্যামিলির সাথে মোকাবেলা করতে পারে। হু ফ্যামিলি তো সবসময় আমাকে আর গ্র্যান্ডমাকে শহর ছাড়া করতে চেয়েছিল। হু ফ্যামিলি কখনোই গ্র্যান্ডমার ট্রিটমেন্টের টাকা দেবে না, তাই আমার নিজের টার্গেট পরিবর্তন করা উচিত। মিস হু বলে, দিয়ানও খুবই শেমলেস একটা মেয়ে। দিয়ান বলে, মিস হু, আমি কি মেয়েটিকে নিয়ে যেতে পারি? তারপর দিয়ান মায়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাড়িতে মায়াকে জিজ্ঞেস করে, তোমার এজ কত? জবাবে মায়া বলে, কিছুদিনের মধ্যেই আমি অ্যাডাল্ট হয়ে যাব। দিয়ান বলে, মিথ্যে বলছো। তারপর সেখান থেকে চলে যেতে গেলেই মায়া নিজের হাতের বাঁধন খুলে বলে, আমি মিথ্যে বলেছিলাম, আসলে আমি প্রাপ্তবয়স্ক। আমার গ্র্যান্ডমায়ের ট্রিটমেন্টের জন্য আমার কিছু টাকা প্রয়োজন। আপনি কি আমাকে সে টাকা রেন্ট দিতে পারবেন? দিয়ান বলে, বিনিময়ে আমি কি পাবো? মায়ের ইঙ্গিতে বুঝিয়ে দেয় সে কি দিতে পারবে। এরপর দিয়ান একটা সিগারেট নিয়ে বসে পড়ে আর মায়াকে সেটা জ্বালিয়ে দিতে বলে। মায়াও চুপচাপ বাধ্য মেয়ের মতো তাই করে। দিয়ান বলে, এখানে আমাকে এসব না বলে শহরে ফিরে গিয়ে নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করো। মায়া বলে, কোন ফ্লেভার? আমিও টেস্ট করতে চাই। এটা বলে নিজেই দিয়ানের হাত থেকে সিগারেট নিয়ে একটু খাওয়ার ট্রাই করে। এটা দেখে দিয়ান বলে, ভালোই অভ্যস্ত মনে হচ্ছে, কতবার খেয়েছো? মায়া জবাবে একটু কাশি দিয়ে বলে, এটাই ফার্স্ট টাইম। দিয়ান বলে, তোমার গ্র্যান্ডমার ট্রিটমেন্টে হেল্প করায় আমি ইন্টারেস্টেড না। আমি কালকে বেইজিং ফিরে যাচ্ছি, তুমি যদি চাও তাহলে সাথে নিয়ে যেতে পারি তোমাকে। পরে তারা দুজন বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়। মায়াকে হসপিটালে নামিয়ে দেওয়ার সময় সে দিয়ানের দিকের গাড়ির গেট খুলতে চায়। দিয়ান বাধা দিয়ে বলে, ইচ্ছে করে এমন করছো। মায়া বলে, না, স্কুল কলেজে এমনটাই শিখিয়েছিল, সবসময় সেফ সাইডে দরজা খুলতে, আমার সাইডে অনেক ট্রাফিক। এরপর সে চলে যাওয়ার সময় দিয়ানকে ধন্যবাদ জানায়। জবাবে দিয়ান, কালকে থেকে এক্সপ্রেস করতে দেখলাম না, এটা বলে। মায়া তখন তার গালে একটা চুমু দিয়ে বলে, আমার কাছে তো টাকা নেই, এটা দিলে কি চলবে? তারপর সেখান থেকে চলে যায়। দিয়ান তার গালে হাত দিয়ে একটু হাসে। তারপর দেখে মায়া তার ফোন সেখানেই ফেলে গিয়েছে। হসপিটালের ভেতরে গিয়ে মায়া দেখে তার গ্র্যান্ডমাকে সেখান থেকে বের করে দেয়া হচ্ছে, কারণ তারা সময় মতো বিল পরিশোধ করতে পারেনি। ফুলান তার ট্রিটমেন্ট বন্ধ করতে নোটিশ পাঠিয়েছে। এরপর মায়া আর ফুলান একসাথে দেখা করতে যায়। সেখানে মিস হু এসে বলে, তুমি এখানে কি করতে এসেছো? কালকে তোমার এই সুন্দর চেহারা দিয়ে দিয়ানকে সিরিয়াস করার চেষ্টা করেছিলে, আর এখন আবার এখানেও এসেছো? গার্ডকে বলে মায়াকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য। তারপর মায়া আর মিস হু এর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মায়া মিস হুকে একটা ইনজেকশন পুশ করে দেয়, আর মিস হু মায়াকে একটা ধাক্কা মারে। মায়া পড়ে যেতে গেলেই মিস হু এর ভাই এসে তাকে ধরে ফেলে। তখন মিস হু বলে, ভাইয়া, ও আমাদের সৎ মায়ের মেয়ে, সে আর তার গ্র্যান্ডমা আমাদের সম্পত্তিতে ভাগ চায়। মায়াকে দেখে সে মনে করতে থাকে তাদের কোম্পানি থেকে কিছু মেয়েদের স্কুল টিউশনের জন্য ফান্ড পাঠানো হতো। থ্যাংক ইউ লেটার হিসেবে একজন মেয়ে তার সাথে দেখা করতে চেয়ে কিছু ছবি পাঠিয়েছিল। মিস্টার হু ভাবে মেয়েটিকে ভালো মনে করেছিলাম, কিন্তু আসলে সে তো অনেক গ্রিজি একটা মেয়ে। সে ফুলানের মেয়ে, তার তো টাকার অভাব হওয়ার কথা না। ফুলান নিশ্চয়ই লুকিয়ে তাদের সাহায্য করে, তারপরও সে অন্যের সম্পত্তি চায়। মায়া বলে, ফুলান গ্র্যান্ডমায়ের ট্রিটমেন্টের খরচ দিতে না পেরে এগ্রিমেন্টে সাইন করেছে, ওকে তো পুলিশে দেওয়া উচিত। এটা শুনে মিস হু একটু ভয় পেয়ে যায়, কারণ সে হুমকি দিয়ে হুলানকে এসব করতে বাধ্য করেছে। মায়া তাদের কাছে 1 মিলিয়ন টাকা দাবি করে। এটা শুনে মিস হুয়ের ভাই বলে, একদম মায়ের মতো হয়েছ, এমন একটা মা আর একটা অসুস্থ গ্র্যান্ডমাকে নিয়ে বেইজিং শহরের সব থেকে ধনী ব্যক্তিকে পটানোর চেষ্টা করছো। গার্ডরা মায়ের দিকে এগিয়ে যেতে গেলে সেখানে দিয়ান এসে বলে, হ্যাঁ, তো ছোট একটা মেয়েকে বুলি করছো। তাকে দেখে মিস হু বলে, তুমি এখানে কি করছো দিয়ান? দিয়ান মায়াকে ফোন দিয়ে বলে, তুমি এটা গাড়িতে ফেলে এসেছিলে। মিস হু এর ভাই দিয়ানকে বলে, তুমি কি ওকে চেনো? দিয়ান বলে, তোমার বোনকে জিজ্ঞেস করলেই পারো চিনি কিনা, সে কালকে অলমোস্ট মেরেই ফেলছিল একজনকে, যেটা দেখে আমার মতো কাইন্ড হার্টের একজন মানুষও ভয় পেয়ে গিয়েছিলাম।
মিস হুয়ের ভাই বলে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। দিয়ান বলে সে তো তোমার ফ্যামিলির কেউ না, তাহলে এটা ফ্যামিলি ম্যাটার হলো কিভাবে? যাই হোক, আমি শুধু ফোন ফেরত দিতে এসেছিলাম। তারপর দিয়ান সেখান থেকে চলে যাওয়ার সময় মিস হু তার গার্ডদের বলে মায়াকে মেরে এখান থেকে বের করে দিতে, যাতে পরবর্তীতে আর কখনো এখানে আসার সাহস না পায় সে। গার্ডরা মায়ের কাছে আসার সময় দিয়ান ফিরে এসে মায়াকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। যাওয়ার সময় মায়া বলে সিরিজটা আমি হসপিটাল থেকে র্যান্ডমলি তুলে এনেছিলাম, এটা দ্বারা কোনো ভিউজও ছড়িয়ে যেতে পারে। যেটা শুনে মিস হু অনেক ভয় পেয়ে তার ভাইকে বলে আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে চলো। নেক্সট সিনে দেখানো হয় মায়া আর দিয়ান কারে বসেছিল, যেখানে মায়া দিয়ানকে বলে আমার দাদির শরীর আসলেই অনেক খারাপ আর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। দিয়ান মায়াকে বলে আমাকে বিনিময়ে কি দিতে হবে তাহলে? মায়া দিয়ানকে একটা চুমু দিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দেয়। দিয়ান ড্রাইভারকে বলে তাদের মিলিটারি অ্যাফেয়ার্স কাউন্সিলের দিকে নিয়ে যেতে, কিন্তু মায়া বলে তার দাদি তো এখনও হসপিটালে, তাই সে এখানেই যেতে চায় না। তারপর মায়াকে তার দাদির কাছে হসপিটালে নামিয়ে দিয়ে চলে যায়। যাওয়ার সময় মায়া দিয়ানের কাছ থেকে তার একটা বিজনেস কার্ড নিয়ে যায়। মায়া তার রুমে যাওয়ার সময় বিজনেস কার্ডটা হাত থেকে পড়ে যায়। মায়ার ফ্রেন্ড সেটা তুলে দিয়ে বলে তুমি দিয়ানকে কিভাবে চেনো? আসলে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তবে দিয়ানের কাছ থেকে দূরে থাকাই ভালো, সে খুব একটা সুবিধার মানুষ না। সেখানে তখন তাদের একজন টিচার এসে বলে হু গ্রুপের অ্যানুয়াল ফাংশনের ডান্স পারফরমেন্সের জন্য 3 জনকে সিলেক্ট করা হয়েছে, সেখানে তোমাদের দুজনেরও নাম আছে। মায়া মনে মনে ভাবে এই অ্যানুয়াল ফাংশনে নিশ্চয়ই দিয়ানও আসবে, তাহলে তার অবশ্যই সেটা অ্যাটেন্ড করা উচিত। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় হু গ্রুপের অ্যানুয়াল ফাংশনে মিস হু দিয়ানের সাথে ভাব জমানোর চেষ্টা করছে, কিন্তু দিয়ান তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে উঠে অন্যদিকে চলে যায়। মায়াকে সেখানে আসতে দেখে মিস হু অনেক বেশি রেগে যায়। ইভেন্ট ম্যানেজার এসে জানায় তারা 3 জন ডান্স পারফরমেন্সের জন্য এসেছে। মিস হু বলে প্রয়োজন নেই ডান্সার, তাকে সেখান থেকে বের করে দিতে হবে, কিন্তু দিয়ান বলে আমি তোমাকে আরেক বোনের পারফরমেন্স দেখাতে চাই। মিস হুয়ের ভাই বলে সে আমাদের সৎ মায়ের মেয়ে, ব্লাড রিলেটেড কেউ না, যেহেতু তুমি দেখতে চাইছো তাই ওকে বের করে দেওয়ার দরকার নেই। এরপর মায়া যখন ডান্স করতে স্টেজে উঠে সেখানে তখন অনেক কাচের টুকরো বিছানো ছিল। মায়া তার উপরেই নাচতে শুরু করে। এটা দেখে মিস হু অবাক হয়ে বলে আমি কি সেখানে ঠিকঠাকভাবে কাচ দেইনি? যেটা দিয়ান শুনতে পেয়ে মায়ের পায়ে রক্ত দেখতে পায় আর মায়ের কাছে স্টেজে চলে যায়। মায়া দিয়ানকে বলে আমার পারফরমেন্সে আপনি কি সন্তুষ্ট হতে পেরেছেন? দিয়ান বলে সবসময় তোমাকে এমন মিজারেবল সিচুয়েশনই দেখতে পাই কেন? মায়া বলে কারণ আমার জীবনটাই মিজারেবল। এরপর মায়া সেখান থেকে চলে যেতে গেলেই দিয়ান তাকে কোলে তুলে নেয়, যেটা দেখে মিস হু রাগে ফুঁসতে থাকে। অন্য রুমে এসে দিয়ান বলে মিস হু স্টেজে কাজগুলো রেখেছিল। মায়া বলে হ্যাঁ আমি জানি, আপনি কি আমাকে একটা ডিসিশন নিতে হেল্প করবেন? দিয়ান বলে তুমি কি আমাকে টিজ করছো? মায়া বলে হ্যাঁ আমি আপনাকে পছন্দ করি। দিয়ান বলে এটা কি একটু বেশি ফার্স্ট হয়ে যাচ্ছে না? মায়া মনে মনে বলে বেশি দেরি করার সময় তো নেই আমার হাতে, অতি দ্রুতই গ্র্যান্ডমায়ের সার্জারি করানো দরকার, যে কোনোভাবেই হোক দিয়ানের কাছে সার্জারি টাকাটা আমার নিতেই হবে। এটা বলেই মায়া দিয়ানের কাছে যেতে গেলে দিয়ান মুখ ফিরিয়ে নেয়। মায়া বলে তুমি হয়তো আমাকে পছন্দ করো না। তখন মায়ের ক্লাসমেট ফোন করে বলে তাদের স্কুলের বাসটা বাইরে অপেক্ষা করছে, মায়া যেন তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু মায়া বাইরে এসে দেখে স্কুল বাস অলরেডি তাকে ছেড়ে চলে গেছে। দিয়ান তখন এসে মায়াকে নিজের কোটটা পরিয়ে দিয়ে বাড়িতে পৌঁছে দেয়। গাড়ি থেকে নেমেই মায়া চলে যেতে গেলেই দিয়ান তাকে আটকে বলে তুমি পালিয়ে যাচ্ছ কেন? মায়া বলে পালিয়ে যাচ্ছি না, আর তাছাড়াও তুমি তো আমাকে পছন্দ করো না, তাই এখানে থাকার তো আর কোনো মানে নেই। দিয়ান তখন বলে কাল আমার বার্থডে। তখন মায়া মনে মনে ভাবে যাক একটু হলেও হয়তো পটিয়ে ফেলেছি, কিন্তু সে হয়তো চাইছে আমি আগে ইনিশিয়েটিভ নেই। তারপর দিয়ান একটা অ্যাপয়েন্টমেন্ট তার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রুমে ফিরে আসার সময় মায়ার সে ক্লাসমেটের সাথে দেখা হলে সে বলে দিয়ানের সাথে তোমার কি সম্পর্ক? তোমার তো তার নখের যোগ্যতাও নেই, শুধু শুধু আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছো কেন? এটা বলে তার হাত থেকে অ্যাপয়েন্টমেন্টটা সে কেড়ে নেয়। মায়া তার ক্লাসমেটের হাত থেকে অ্যাপয়েন্টমেন্টটা আবারও কেড়ে নিয়ে তাকে একটা চড় মেরে দেয়। তারপর বলে তোমারও তো তাকেই পটানোর ইচ্ছে ছিল, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দিয়ানের মনোযোগ শুধু আমার দিকেই, তাই তুমি আমার থেকে জেলাস। তখন মায়ের ফোনে হসপিটাল থেকে একটা কল আসে। তাকে জানানো হয় তার গ্র্যান্ডমায়ের কন্ডিশন খুব একটা ভালো না। হসপিটালে যাওয়ার পর ডক্টর মায়াকে জানায় তার দাদির দ্রুত চিকিৎসা করাটা খুব প্রয়োজন। মায়া তখন ডক্টরকে পেমেন্টের জন্য কার্ড দিতে চাইলে ডক্টর বলে এটা এখন রেখে দাও, পুরো পেমেন্টটা একবারই দিও। তোমার গ্র্যান্ডমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তুমি এখনও ইয়াং, তাই তোমার নিজের কথা চিন্তা করা উচিত। এই ট্রিটমেন্ট কিন্তু অনেক ব্যয়বহুল। মায়া তখন দিয়ানকে মেসেজ করে বলে সে কি দেখা করতে পারবে কিনা। নেক্সট সিনে দেখানো হয় দিয়ান তার বাড়িতে বসে ড্রিঙ্ক করছে। সেখানে মিস হুয়ের ভাই তাকে বলছে আজ তো তোমার বার্থডে, তাহলে এখানে কেন বসে আছো? দিয়ান বলে আমার বেশি কোলাহল পছন্দ না তাই। মিস হুয়ের ভাই আবারও জিজ্ঞেস করে তুমি কি তাহলে অস্ট্রেলিয়াতে ফিরে যেতে চাচ্ছ, আর কবেই বা যাচ্ছ? দিয়ান বলে সেটা জেনে তুমি কি করবে? তুমি কি আমাদের ফ্যামিলির সাথে কোনো গেম খেলতে চাচ্ছ নাকি? মিস হুয়ের ভাই বলে তোমাদের ফ্যামিলির উত্তরাধিকার তো এখন তুমি,
তাই তোমার সাথে কোনো প্রকার গেম খেলতে চাচ্ছি না। এখানে কি এমন কেউ আছে যে তোমাকে ধরে আটকে রেখে আছে? দিয়ান বলে, আমাকে আটকে রাখার ক্ষমতা কারোরই নেই। তখন দিয়ানের ফোনে মায়া মেসেজ করে বলে, আমি তো তোমার বাড়ির গেটের সামনে, তোমাদের বাড়ি এত বড় যে আমি তোমার রুমটাও খুঁজে পাচ্ছি না। তুমি কি একটু বাহির আসতে পারবে আমাকে রিসিভ করার জন্য? যখনই মিস হু সেখানে এসে বলে কেক কাটার সময় হয়ে গেছে, তখনই দিয়ানকে বলতে থাকে, চলো কেক কাটতে চলো। কিন্তু দিয়ান সেখান থেকে উঠে চলে যায়। দিয়ানের এভাবে চলে যাওয়া দেখে মিস হু তার ভাইকে বলে, দিয়ান সবসময় এমন করে। তখন তার ভাই বলে, তুমি নিজেই কেক কেটে এক পিস রুমে দিয়ে এসো। এরপরে দিয়ান মায়াকে খুঁজতে চলে আসে। মায়া বারান্দায় তার জন্য ওয়েট করছিল। দিয়ান আসার পরে মায়া তাকে বার্থডে উইশ করে। আর তখনই আকাশে অনেক লাইটিং হয়, যেটা দেখে তারা দুজনেই খুব এনজয় করতে থাকে। দিয়ান মায়াকে তার পাশে বসতে বললে মায়া তার খুব কাছে চলে আসে। আর এরপর তাদের মধ্যে একটু ঘনিষ্ঠ মুহূর্ত সৃষ্টি হয়। তখনই মিস হু দরজায় নক করে দিয়ানকে বলে যে সে কেক নিয়ে এসেছে তার জন্য। দিয়ান দরজা খুলে তাকে খুব রাগান্বিতভাবে সেখান থেকে চলে যেতে বলে। তারপর মায়া আবার তার কাছে আসতে চাইলে দিয়ান বলে, এসবের কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই হসপিটালের সব পেমেন্ট দিয়ে দিব, আর তাদেরকে বলেও রাখবো যেন হার্ট পেয়ে গেলেই সার্জারির ব্যবস্থা করে। তখনই একজন মহিলা এসে মায়ের গলা চেপে ধরে তাকে গালমন্দ করতে থাকে। তার সাথেই একজন কেয়ারটেকার আর ডক্টরও সেখানে চলে আসে। তারা এসে সেই মহিলাটিকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে নেয়। দিয়ান ডক্টরকে বলে, তুমি যদি তাকে সুস্থ করতে না পারো তাহলে তোমার এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার কোনো রাইট থাকবে না। এরপর তারা চলে গেলে দিয়ান মায়াকে বলে, উনি আমার মা, আমার বাবার আরও একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে উনি এটা মেনে না নিতে পারে পাগল হয়ে গেছেন। এখন বাইরের কাউকে বাড়িতে দেখলে এভাবেই অ্যাটাক করে। আমার মধ্যেও আমার মায়ের জিন আছে, আমিও কোনো একটা দিন এভাবেই পাগল হয়ে যেতে পারি। তারপরও কি তুমি আমার সাথে থাকতে ইন্টারেস্টেড? মায়া বলে, এসবে তো তোমার কোনো দোষ নেই। নেক্সট সিনে দেখানো হয় মিস হু দিয়ানের জন্য কেক প্রিপেয়ার করছে। মায়া তখন সেখানে চলে আসে। মায়াকে দেখে মিস হু বলে, তুমি এখানে কি করছো? মায়া বলে, আমি তো কিছুক্ষণ আগে বারান্দায় ছিলাম। মিস হু বলে, হো, তুমি দিয়ানকে সিরিয়াস করার চেষ্টা করছিলে তাহলে? এটা বলে মায়াকে একটা চর মারতে গেলেই মায়া তখনই তার হাত ধরে ফেলে। উল্টো মিস হুকেই একটা চর বসিয়ে দেয়। মিস হু আবারও মায়াকে একটা চর মারতে গেলে এবার তার ভাই এসে তাকে আটকে দেয়। তার ভাই তাকে বোঝায় যে এটা দিয়ানের বাড়ি, আর এখানে কোনো প্রকার ঝামেলা না করাই ভালো। মিস হু বলে, ও আমার ফিয়ান্সেকে চুরি করতে চাইছে আর আমি চুপ করে থাকবো। তার ভাই বলে, দিয়ান শুধুমাত্র টাইম পাস করছে। মিস হু বলে, কিন্তু দিয়ান সত্যি ওর প্রেমে পড়ে গেলে কি হবে? তার ভাই বলে, দিয়ানের পার্সোনালিটির সাথে এই বিষয়টা একেবারেই যায় না। সে যদি ওকে নিয়ে সিরিয়াস হতো তাহলে অবশ্যই পাবলিকলি ওর কথা বলতো, এভাবে চুপিসারে ওকে বাড়িতে ডেকে আনতো না। যেহেতু পাবলিকলি তোমার কথা বলেছে তার মানে শুধু তুমিই ওর ফিয়ান্সে। মিস হু তখন বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কিছুদিন পরেই একটা অকেশন আছে, তুমি যেভাবে পারো সেখানে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করো। নেক্সট সিনে দেখানো হয় মায়া একটা রেড গাউন করে খুব সুন্দরভাবে সে দিয়ানের সামনে আসছে। দিয়ান তাকে মুগ্ধ হয়ে দেখে বলে, এভাবে তোমাকে বাইরে নিয়ে যেতে পারবো না। মায়া মনে মনে ভাবে, তোমাকে ফাঁসানোর জন্যই তো এত সুন্দর করে সেজে এসেছি, আর তুমি বলছো বাইরে নিয়ে যাবে না। এরপর তারা সেই অকেশনের পার্টিতে যায়, যেখানে মিস হু আর তার ভাইও প্রেজেন্ট ছিল। পার্টির সবাই বলাবলি করছিল আজকে মিস হুকে অনেক সুন্দর লাগছে। নিজের নামে প্রশংসা শুনতে পেয়ে মিস হু অনেক বেশি খুশি হয়, আর মনে মনে ভাবে তাকে এত সুন্দর লাগছে এটা দেখে নিশ্চয়ই দিয়ান মুগ্ধ হয়ে যাবে। একটু পরে সেখানে মায়া দিয়ানের হাত ধরে প্রেজেন্ট হয়, যেটা দেখে মিস হু অনেক বেশি রেগে যায়। দিয়ান সবাইকে বলে, আজকেও আমার অকেশনের ফিমেল কম্পেনিয়ন। পার্টিতে প্রেজেন্ট সবাই বলাবলি করতে থাকে দিয়ান কখনোই ফিমেল কম্পেনিয়ন সাথে নিয়ে আসেনি। তাহলে এই সুন্দরী মেয়েটাকে? কিছুক্ষণের মধ্যেই অকশন শুরু হলে দেখা যায় প্রথম প্রোডাক্টটি হচ্ছে একটা রিং। সবাই সেটার জন্য প্রাইস বলতে থাকে। মিস হুয়ের রিংটা অনেক বেশি পছন্দ হয়, তাই সে তার ভাইকে বলে এটার দাম 15 মিলিয়ন বলতে। কিন্তু তারা কিছু বলার আগেই দিয়ান সেটার নাম 20 মিলিয়ন বলে দেয়, আর রিংটা সে পারচেস করে নেয়। মিস হু মনে করে দিয়ান হয়তো তার জন্যই রিংটা পারচেস করেছে, তাই দিয়ান রিং নিয়ে ফিরে আসার সময় সে সেখানে দাঁড়িয়ে পড়ে। আর সবাই ভাবে হয়তো এটা দিয়ে মিস হুকে দিয়ান প্রপোজ করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিয়ান বক্স থেকে রিংটা বের করে বক্সটা মিস হুয়ের দিকে ছুঁড়ে মারে, আর রিংটা মায়ের হাতে পরিয়ে দেয়। এরপর মায়া ওয়াশরুমে গেলে সেখানে দিয়ানের একজন বিজনেস রাইভাল এসে মায়াকে ডিস্টার্ব করে, যেটা মিস হু বাইরে থেকে দেখতে পেয়ে দরজা আটকে দেয়। মায়া বুঝতে পারে এটা একটা ট্র্যাপ। লোকটা মায়াকে বলে দিয়ান এখানে এসেছে তার মায়ের জেট পেইন্টেনটা অ্যাচিভ করার জন্য, সেটার নিলাম এখন শুরু হয়ে যাবে, তাই তোমাকে উদ্ধার করতে আসাটা সম্ভব না। তো চলো ততক্ষণ একটু মজা করে নিই। কিন্তু সে তো জানে না মায়া অত্যন্ত সাহসী একটা মেয়ে। ছোটবেলায় তাকে অ্যাবিউজ করতে আসা চাচাকেই সে চাকু মেরে দিয়েছিল। এটা ভেবেই মায়া মনে মনে হাসতে থাকে। তারপর লোকটা মায়াকে অ্যাটাক করার আগেই মায়া তাকে অ্যাটাক করে দেয়। তখন সে বাইরে সাউন্ড শুনতে পায়। মিস হু দিয়ানকে বলছে মায়া এখানে তার বিজনেস রাইভালের সাথে আছে, মায়া তাকে চিট করছে।
তার ওয়াশরুমে আসার আগেই মায়া নিজেকে আঘাত করে ফ্লোরে বসে পড়ে আর বেচারি হওয়ার অ্যাক্টিং করে। দিয়ান আসতেই সে ন্যাকা কান্না করে বলে, এই লোকটা আমাকে বুলি করছে। আমি তাকে বলেছি আমি তোমার গার্লফ্রেন্ড, তাই সে আমাকে ইউজ করে তোমার ইমেজ নষ্ট করতে চাইছে। আমি অনেক কষ্টে নিজেকে রক্ষা করেছি। এসব শুনে দিয়ান অনেক বেশি রেগে যায় আর সে লোকটাকে শুট করে। এরপর মিস হুকে বলে, তোমার এখানে এসে এসব জানা কোইন্সিডেন্ট নাকি ইচ্ছাকৃত? মায়া তখন বলে, আমি দেখেছি কাউকে একটা বাইরে থেকে দরজা লাগিয়ে দিতে। এটা শুনে মিস হু মায়াকে কিছু বলতে যাবে, তার আগেই দিয়ান বলে, সত্যিটা জানা আমার পক্ষে কঠিন কিছু হবে না। তারপর মায়াকে নিয়ে বাইরে চলে আসে। সেখানে রিপোর্টার মায়া আর দিয়ানের কিছু ছবি তুলে রাখে। বাড়ি ফিরে এসে মায়া দিয়ানকে তার রিংটা ফিরিয়ে দিয়ে বলে, আর জেন্টলম্যান হওয়ার অ্যাক্টিং করতে হবে না, আমরা বাড়িতে চলে এসেছি। দিয়ান রিংটা আবারও মায়ার হাতে পরিয়ে দিয়ে বলে, তুমি একটু বেশি চালাক, তবে এখানে ভোলা ভালা হওয়ার মাধ্যমেই জিততে পারবে। মায়া বলে, তুমি আমাকে ইউজ করছো আর আমি একটু রাগ দেখাতে পারবো না। তারপর সে সেখান থেকে চলে যায়। সেই শিফট হয়ে দেখানো হয় মিস হুয়ের বাড়িতে তারা ডাইনিং টেবিলে বসেছিল, যেখানে মিস হু দিয়ান আর মায়ার গতকালকের একটা ছবি ম্যাগাজিনে দেখতে পায়। তারপর রেগে মায়ের উপর পানি ছুড়ে দিয়ে বলে, এই শিক্ষা দিয়েছো তোমার মেয়েকে? আমার ফিয়ান্সে নিয়ে টানাটানি করছে। মায়ের মা বলে, আচ্ছা আমি দেখছি বিষয়টা, শান্ত হও। এরপর মিস হু আর মায়ের মা হসপিটালে গ্র্যান্ডমার কাছে গিয়ে তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। মিস হু বলে, কেমন শিক্ষা দিয়েছেন মায়াকে? আমার দিকটা ফিয়ান্সিকে নিয়ে টানাটানি করছে। তখন মায়ের গ্র্যান্ডমা বলে, আমি ওকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছি, নিশ্চয়ই ওদের মধ্যে মিউচুয়ালি কিছু হয়েছে। তাছাড়া মায়া কখনো ইন্টেনশনালি কারো ফিলিংস হার্ট করে না। এটা শুনে মিস হু রেগে গিয়ে দাদিকে চড় মারতে গেলে সেখানে তখন মায়া চলে আসে আর উল্টো মিস হুকেই খুব মারধর করে। ফুলান তাকে বলে, তোমার ভালোর জন্যই তোমাকে শহর ছেড়ে যেতে বলেছি। মায়া তখন তার মাকে বলে, আমিও এতদিন সেটাই ভাবতাম, কিন্তু আপনি আসলে নিজের ভালোটাই বোঝেন শুধু, তাই চলে যান এখান থেকে। তারা চলে যাওয়ার পর মায়া তার দাদিকে বলে, আমাকে আটকালেন না কেন? আমি যদি ওকে মেরে ফেলতাম তখন কি হতো? দাদি হেসে বলে, তুমি এরকম কিছুই করতে না, এটা আমি খুব ভালো করেই জানি, তুমি সেরকম মেয়েই না। মায়া তখন মনে মনে ভাবে, তুমি না থাকলে যে আমি কোন ধরনের মানুষ হতাম কে জানে। তারপর ডক্টর এসে মায়াকে বলে যে তোমার কার্ডটা ডিক্লাইন হয়ে গেছে, ফার্দার পেমেন্ট করতে না পারলে তোমার দাদিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হবে। তখন মায়া ভাবে, দিয়ান যদি তার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে তাহলে তো খুব বেশি প্রবলেম হয়ে যাবে। সে হসপিটালের বিল করে কিভাবে পে করবে? তাই সে দিয়ানকে একটা মেসেজ করার ট্রাই করে, কিন্তু মেসেজটা সেন্ড হয় না, যার ফলে সে নিজেই দিয়ানের সাথে দেখা করতে চলে যায়, যেখানে দিয়ানের বাড়িতে বসে সে স্মোকিং করছিল আর তার আশেপাশে অনেক কাচের টুকরো পড়েছিল আর দিয়ানের হাত থেকে রক্ত পড়ছিল। মায়া তার হাতটা দেখতে চাইলে সে বলে, এখান থেকে চলে যাও। মায়া সেখান থেকে উঠে গিয়ে একটু পরে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। এরপরে দিয়ানের হাতে মলম লাগাতে চাইলে দিয়ান হাত সরিয়ে দিয়ে সেখান থেকে উঠে যায়। এরপর সেখানে দিয়ানের মায়ের দেখাশোনা করার কেয়ারটেকার আসলে মায়া তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? কেয়ারটেকার জানায়, আপনারা অকেশন থেকে যে পেন্ডেন্টটা এনেছিলেন সেটা তার মাকে দেওয়ার পর উনি খুব অস্থির হয়ে পড়েছে, পেন্ডেন্টটাও ভেঙে ফেলেছে আর দিয়ান স্যারকেও আহত করে ফেলেছে। মায়া তারপর তার কাছ থেকে পেন্ডেন্টটা চেয়ে নিয়ে যায় সেটাকে ফিক্স করে আনার জন্য। পরদিন মায়া পেন্ডেন্টটা ফিক্স করে দিয়ানের বাড়িতে আসলে জানতে পারে সে এখন বাড়িতে নেই আর কোথায় গিয়েছে সেটা কেয়ারটেকার জানে না। তাই মায়া বাইরে শীতের মধ্যে দাঁড়িয়ে দিয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। তাকে শীতের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কেয়ারটেকার দিয়ানকে ফোন করে বলে, মিস মায়া অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছেন, তাকে কি ভেতরে এসে বসতে বলবো? দিয়ান বলে, তাকে ওভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে দাও। কেয়ারটেকার তখন বাইরে গিয়ে মায়াকে বলে, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় এবার আপনার চলে যাওয়া উচিত, সে হয়তো আজ রাতে আর ফিরবে না। মায়া তার ব্যাগ থেকে পেন্ডেন্টটা বের করে দিয়ে বলে, দিয়ান আসলে ওকে এটা দিয়ে দেবেন। এরপরে দিয়ান সেখানে চলে আসে। পেছনে দিয়ানের উপস্থিতি টের পেয়ে মায়া নাটক করে বলতে থাকে, এটা আমি অনেক কষ্ট করে ঠিক করে এনেছি। দিয়ান হয়তো আমার কষ্টটা দেখতে পাবে না, কিন্তু তবুও এটা ওর সাথে থাকলে আমার খুবই ভালো লাগবে। আমি সত্যি ওকে অনেক মিস করি। আমি সবসময় ওকে স্বপ্নে দেখি আর ঘুম থেকে উঠে ওকে পাশে না পেয়ে আমার পিলো ভিজে যায়। ঠিক তখনই দিয়ান বলে, পেছনে ঘুরে তাকাও। পেছনে ঘুরে দিয়ানকে দেখে মায়া অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? তারপর বলে, বলো তো দিয়ান, আমরা ঠিক কোথায় ভুল করেছি? তুমি কেন আমার সাথে এমন করছো? এরপর আর কখনোই আমাকে ছেড়ে যাবে না। দিয়ান বলে, হয়েছে, এবার নাটকটা বন্ধ করো। এটা শুনে মায়া দিয়ানকে ছেড়ে দেয় আর তার হাত ধরে। তখন দিয়ান বলে, তোমার হাত এত গরম কেন? মায়া বলে, অনেকক্ষণ ধরে তোমার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, সেজন্য হয়তো। তারপর সে সেন্সলেস হয়ে যাওয়ার অ্যাক্টিং করে। দিয়ান তাকে তুলে নিয়ে বেডে শুয়ে দেয় আর ডক্টরকে কল করে। ডক্টর এসে জানায় বাইরে বেশি সময় ঠান্ডায় দাঁড়িয়ে থাকার কারণে একটু জ্বর হয়েছে। মায়া তখন ঘুমের মধ্যে নাটক করে বলতে থাকে, আমাকে ছেড়ে যেও না দিয়ান। সেটা শুনে দিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন কেয়ারটেকার দিয়ানকে পেন্ডেন্ট দিয়ে বলে, যেটা অনেক কষ্ট করে মায়া ফিক্স করে নিয়ে এসেছে। এরপর দিন সকালে মায়া ঘুম থেকে উঠে সেখান থেকে চলে যেতে গেলে দিয়ান বলে, পেন্ডেন্টটা কেন ঠিক করিয়ে এনেছো?
মায়া বলে, আমি শুনলাম এটা তোমার মায়ের অনেক ভালো লাগে। এটা ঠিক করাতে তুমি দেশের বাইরেও গিয়েছিলে, তাই আমি এটাকে হারানোর রিস্ক নিতে চাইনি। তোমার পছন্দ না হলে আই এম সরি। তখন দিয়ান তাকে বলে, আমি সরি, এরপর থেকে আর কখনোই এরকম করব না। মায়া বলে, ইটস ওকে। আর তারপর সে সেখান থেকে চলে যেতে চায়। দিয়ান বলে, তাহলে তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি? মায়া বলে, সেরকম কিছুই না, আসলে আমার হসপিটালে যেতে হবে দাদির সাথে দেখা করতে। মায়া মনে মনে ভাবতে থাকে, দিয়ানের ফ্যামিলির রিলেশনশিপগুলো আসলে অনেক কমপ্লিকেটেড। সে কখনোই পরিবারের ভালোবাসা কি সেটা ফিল করতে পারেনি। তারপর সে দিয়ানকে বলে, তুমি কি আমার সাথে যাবে? দিয়ান একটু ভেবে তাতে রাজি হয়ে যায়। তারপর বলে, ঠিক আছে চলো, তবে তার আগে সুপার মার্কেটে যাবে। মায়া জিজ্ঞেস করে, কেন? দিয়ান বলে, খালি হাতে তো তোমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যাব না, তাই না? তারপর তারা অনেক শপিং করে গ্র্যান্ডমার সাথে দেখা করতে চলে যায়। এরপর হসপিটালে গ্র্যান্ডমা বলে, আমি ছাড়া মায়ের আর কেউ নেই, আমার শরীরটা দিন দিন খারাপ হচ্ছে, আমার কিছু হয়ে গেলে তুমি মায়াকে দেখে রেখো। মায়া তখন বলে, ওহো গ্র্যান্ডমা, তুমি আমার বয়ফ্রেন্ডকে এত প্রেশারাইজ করো না। এরপর গ্র্যান্ডমা দিয়ানকে ছোট্ট একটা পাঞ্চ দিয়ে বলে, এটা আমার গ্র্যান্ডমা আমাকে দিয়েছিল আর আমি তোমাকে দিলাম। তারপর তারা গ্র্যান্ডমার কাছ থেকে বিদায় নিয়ে একটা পুলের উপর দাঁড়িয়ে গল্প করছিল। মায়া দিয়ানকে বলে, তুমি রেগে আছো মনে হচ্ছে। দিয়ান তখন তার পকেট থেকে পাউচটা বের করে বলে, তুমি তো আমাকে নিয়ে সিরিয়াস না, তাহলে এটা রাখার তো কোনো মানেই হয় না। মায়া বলে, এত তাড়াতাড়ি কনক্লুশনে পৌঁছে যাচ্ছ কেন? গ্র্যান্ডমা আমার একমাত্র ফ্যামিলি ছিল, আর এখন থেকে তুমিও গ্র্যান্ডমায়ের মতো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরপর দিয়ানকে সে জড়িয়ে ধরে আর বলে, এখন অনেক শান্তি লাগছে। শুনে দিয়ান বলে, এটা ভালোবাসা না, নিশ্চয় বেনিফিটের জন্যই সে এমন বলছে। ঠিক তখন পেছন থেকে একজন দিয়ানকে চাকু মারার জন্য আসলেই মায়া সেটাকে হাত দিয়ে ধরে ফেলে, যার ফলে মায়ার হাতটা অনেকখানি কেটে যায়। এরপর দিয়ান মায়াকে নিয়ে বাড়িতে চলে আসে। সেখানে ডক্টর এসে মায়ের হাত ব্যান্ডেজ করে দেয়। দিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, এই প্রথম কেউ আপনাকে রক্ষা করেছে, আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে, মেয়েটা সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে। ডক্টর সেখানে চলে যাওয়ার পরে দিয়ান মায়াকে জিজ্ঞেস করে, আমার জন্য এত বড় রিস্ক কেন নিলে? জবাবে মায়া বলে, আগে আমার জীবনে শুধু গ্র্যান্ডমা ছিল, আর এখন আমার জীবনে তুমিও আছো, তোমাকে যে কোনো মূল্যে আমি হারাতে চাইনি। আসলে এটাই মায়ের একটা চাল ছিল। দিয়ান তখন মায়াকে বলে, তাহলে বিয়ে করবে আমাকে? এরপর মায়াকে চুপ করে থাকতে দেখে দিয়ান বলে, তার মানে করতে চাচ্ছ না, তাই তো? মায়া বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে পছন্দ করো না, তাই তোমার দিক থেকে শোনার জন্য অপেক্ষায় ছিলাম। দিয়ান বলে, যদি কোনোদিন জানতে পারি আমাকে চিট করেছো, তাহলে তোমার জীবন নরক বানিয়ে ফেলবো। তারপর সে বলে, তুমি আজ এখানেই থাকো। নেক্সট সিনে দেখানো হয় মিস হু আর তার ভাই দিয়ানের বাড়িতে তার সাথে দেখা করতে আসে। কেয়ারটেকার জানায় সে বাড়িতে নেই। তখন মায়া সেখানে এসে তাদেরকে গুড মর্নিং বলে। তাকে দেখে মিস হু অনেক বেশি রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তুমি কি দিয়ানের সাথে থাকা শুরু করেছো নাকি? মায়া বলে, সেটাই কি স্বাভাবিক না? আর কাল রাতে আমরা একসাথেই ছিলাম। এটা শুনে মিস হু রেগে গিয়ে মায়াকে চড় মারতে আসলে মায়া তাকে আটকে দেয়। তখন মিস হু এর ভাই মায়াকে জিজ্ঞেস করে, তোমার গ্র্যান্ডমা কেমন আছে? মায়া বলে, সেটা শুনে আপনার কি লাভ? মিস হু এর ভাই বলে, সেটাতে আমার লাভ নাই থাকতে পারে, কিন্তু তুমি দিয়ানের সাথে বেশি দিন থেকে কোনো সুবিধা করতে পারবে না, সে নিশ্চয় তোমাকে বিয়ে করবে না। মায়া বলে, সে অকেশন থেকে রিংটা নিয়ে পাবলিকলি আমাকে প্রপোজ করেছে, সেটাই কি এনাফ না? মিস্টার হু এটা শুনে বলে, সে শুধুমাত্র তোমাকে ইউজ করছে, তার বাবা আর আজ তার মিস্ট্রেসের কাছ থেকে বদলা নেওয়ার জন্য, এর বেশি কিছুই না। আর যেহেতু দিয়ান এখন নেই, তাই তোমাকে আর ডিস্টার্ব করবো না, আজ আমরা উঠি তাহলে। এটা বলে তারা সেখান থেকে চলে যেতে থাকে। আর মায়া বসে বসে ভাবতে থাকে, তাদের এই খেলায় আমি খেলোয়াড় নাকি খেলার গুটি। নেক্সট সিনে দেখানো হয় দিয়ান মায়াকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে গেছে। সেখানে একজন মেয়ে সে দিয়ানকে বলে, আজ তোমার এঙ্গেজমেন্টটা ঠিক করা হয়েছে, হু ফ্যামিলি অলরেডি চলেও এসেছে, এখানে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসাটা ঠিক করনি, এটা জানলে তোমার বাবা অনেক বেশি রেগে যাবে। তাদের কথায় মায়া বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে দিয়ানের বাবার নতুন গার্লফ্রেন্ড, যে আগে দিয়ানের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু পাওয়ারের লোভে এখন তার মা হয়ে গেছে। দিয়ান বলে, আমার বাবার তো শুধুমাত্র 19 বছর বয়সী মেয়েই পছন্দ, তোমার তো অলরেডি 20 বছর হয়ে গেছে, তাই নিজেটা চিন্তা করো। তখন সেখানে দিয়ানের বাবা এসে বলে, তুমি এখানে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে একদমই ঠিক করনি, আর এই মেয়ের তো মিস্টার হুয়ের বর্তমান ওয়াইফের মেয়ে, তার পারিবারিক পরিচয় বাদ দিলেও তাকে বিয়ে করলে তো তোমার কোনো লাভই হবে না, সে শুধু তোমাকে নিয়ে নিচের দিকে নামতে থাকবে। তারপর সে ওই মেয়েটাকে বলে যে সে দিয়ানের গার্লফ্রেন্ডকে কোনোভাবেই হু ফ্যামিলির সাথে আমাদের মিটিংয়ে আসতে দেওয়া যাবে না, আর সেটার ব্যবস্থা এখন তুমি করবে। মেয়েটি তখন মায়াকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখানোর নাম করে সেখান থেকে নিয়ে যায়। তারপর মায়ার সেই মেয়েটির সাথে বাড়ি ঘুরতে দেখে চলে যায়। তারপর তারা একটা তালাবন্ধ রুমের সামনে এসে দাঁড়ায়, যেখানে মেয়েটি তালা খুঁজছিল। মায়া বুঝতে পারে মেয়েটি আসলে তাকে রুমে নিয়ে লক করে দিতে চাইছে। মায়া মেয়েটিকে বলে, আমাকে এখানে আটকে রেখে তো তোমার কোনো লাভ নেই, এসব বড়লোকদের খেলায় তুমি আর আমি শুধুমাত্র মোহরা, তার চেয়ে আমার সাথে হাত মিলালে বরং তোমার লাভই হবে। তখন দেখা যায় ওই রুমের ভেতর দিয়ানের মাকে আটকে রাখা হয়েছিল, যাতে সে কাউকে অ্যাটাক করতে না পারে। মেয়েটি মায়াকে সেই রুমে আটকে না রেখে বরং দিয়ানের মাকে মুক্ত করে দেয়।
দিয়ানের মা সেখান থেকে ছাড়া পেয়ে এসে মিস হুকে একটা কামড় বসিয়ে দেয়। তারপর দিয়ানের বাবার গার্লফ্রেন্ডকেও অ্যাটাক করে বসে। তখন মায়া সেখানে আসে আর মিস হু তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? মায়া বলে, আমি হয়তো ভুল সময় চলে এসেছি। কিন্তু দিয়ান বলে, না, তুমি ঠিক সময় এসেছো। সবার সাথে পরিচয় করিয়ে দিই আমার গার্লফ্রেন্ডকে, আর আমরা অতি শীঘ্রই বিয়ে করার প্ল্যানিং করছি। নেক্সট সিনে দেখানো হয় দিয়ান মায়ার গ্র্যান্ডমার হার্ট সার্জারি করিয়েছে। এরপর তারা গ্র্যান্ডমার সাথে দেখা করতে হসপিটালে যায়, যেখানে মায়ের এক পুরনো বন্ধু এসেছে। তাকে দেখে মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তখন তার ফ্রেন্ড জানায়, এখানে আমার একজন রিলেটিভ ভর্তি ছিল, তাকে দেখতে এসেছিলাম। তখন দিয়ান বলে, এটা তোমার কেমন ফ্রেন্ড? মায়া তখন মনে মনে বলে, কিভাবে তোমাদের দুজনকে বলি যে আমি আসলে তোমাদের দুজনকে ব্যবহার করছি? এরপর মায়া বলে, স্কুলে আমার সাথেই ছিল আর আমাকে অনেক পছন্দ করত। ও স্কুলের সবাইকে বুলি করত, তাই আমি ওর সাথে একটু ভালো ব্যবহার করতাম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। এটা শুনে দিয়ান বলে, আমাকেও আবার ওর মতো ইউজ করে ছেড়ে দেবে না তো? তবে এটা করলে তোমার কপালে অবশ্যই শনি আছে। তারপর সে মায়াকে বলে, আমি কিছুদিনের জন্য একটা বিজনেস ট্রাপে যাব, গ্র্যান্ডমায়ের সেন্স ফিরলে আমার কথা তাকে জানিয়ে দিও। তারপর দিয়ান বাইরে গেলে সেখানে তার মিস্টার হুয়ের সাথে দেখা হয়। মিস্টার হু তাকে বলে, মায়া শুধুমাত্র তার গ্র্যান্ডমায়ের ট্রিটমেন্টের জন্যই তোমার সাথে আছে, সে তোমাকে সত্যিই ভালোবাসে না। দিয়ান বলে, সে আসলেই আমাকে ভালোবাসে। মিস্টার হু বলে, ঠিক আছে, তাহলে বাজি ধরা যাক। মায়া যদি জানতে পারে যে তুমি একজন মার্ডারার, তাহলে তোমার সাথে থাকে কিনা দেখো। দিয়ানও তাতে রাজি হয়ে যায়। এরপর মিস্টার হু মায়ের সাথে দেখা করতে যায়। মায়া তাকে দেখেই বলে, এখানে কেন এসেছেন? মিস্টার হু বলে, তোমার দাদির অবস্থা দেখতে এলাম। মায়া বলে, আপনাদের এত উপকার তো কোনো দরকার নেই। মিস্টার হু বলে, তোমার পড়াশোনার জন্য যে ফান্ডিং দিত মিস্টার এইচ, তাকে কি তুমি চেনো? মায়া বলে, আপনি তাহলে মিস্টার এইচ? আচ্ছা, তাহলে ভালো মানুষের মুখোশ পরে এসব করে বেড়ান, নিজের ইমেজ ধরে রাখার জন্য পড়াশোনা ফান্ডিংও দিয়ে থাকেন। মিস্টার হু তখন বলে, আমি খারাপ হতেই পারি, কিন্তু দিয়ানো যে ভালো, বিষয়টা তো এরকম না। মায়া বলে, আমার আপনার কথা একদমই বিশ্বাস হচ্ছে না। এরপর মিস্টার হু তাকে একটা ফিউনারেল অনুষ্ঠানে নিয়ে যায় আর তাকে বলে, তোমার দাদিকে যে হার্ট ডোনেট করা হয়েছে সেটা একজন ইয়াং ছেলেকে মার্ডার করে দেয়া হয়েছে। মায়া তখন বলে, দিয়ান আমাকে বলেছে এটা একজন স্বেচ্ছায় দান করেছে, যিনি মরণঘাতী কোনো রোগে অ্যাটাক্ট ছিলেন। মিস্টার হু বলে, তোমাকে আমার কথায় বিশ্বাস করতে হবে না, তুমি চাইলে নিজেই চেক করে দেখতে পারো কিছুদিনের মধ্যে কারা মারা গিয়েছে আর তাদের হার্ট ডোনেট করা হয়েছে কিনা। আর তুমি যদি দিয়ানকে ছেড়ে দাও তাহলে তোমার জন্য একটা অফার আছে, তুমি চাইলেই হু ফ্যামিলির সেকেন্ড মেয়ে হিসেবে থাকতে পারো। এটা বলে সে তাকে একটা ব্ল্যাক কার্ড ধরিয়ে দেয়। মায়া কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে দিয়ান আসে। মিস্টার হু দিয়ানকে বলে, দেখেছো সে তোমাকে কতখানি অবিশ্বাস করে? দিয়ান বলে, আমার ওর উপর পুরো বিশ্বাস আছে, আর তোমাকে এসব নিয়ে তো ভাবতে হবে না। দিয়ান মনে মনে ভাবতে থাকে, আমাকে ছোট হতে দিও না মায়া, আমি বিট্রয় একদম সহ্য করতে পারি না। এরপরে তারা সেখানে ছেলের মা বাবা সেজে কান্নাকাটি করা অ্যাক্টরদেরকে টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। নেক্সট সিনে দেখানো হয় মায়া গ্র্যান্ডমার সাথে দেখা করতে হসপিটালে গিয়েছে, যেখানে দিয়ান তাকে কল করে, কিন্তু মায়া তার কলটা একদমই রিসিভ করে না। যেটা দেখে তখন গ্র্যান্ডমা বলে, দিয়ানকে দেখলাম জ্ঞান ফেরার পর থেকে আর কোথাও নেই, তুমি কি তার সাথে ঝগড়া করেছো? কি হয়েছে বলো তো? মায়া বলে, সেরকম কিছুই না, আমি তোমার জন্য পানি নিয়ে আসি, একটু বসো। এরপর সে তার স্কুল ফ্রেন্ডকে কল করে বলে, বিগত মাসে কারা কারা মারা গিয়েছে তাদের একটা লিস্ট দাও। মিস্টার হু আগে থেকে নকল এভিডেন্স রেডি করে রেখেছিল। সব এভিডেন্স দেখার পরে মায়েরও বিশ্বাস হয় যে দিয়ানই সত্যি এসবের সাথে জড়িত। এরপর দিয়ান আবারও মায়াকে ফোন করলে সে ফোনটা রিসিভ করে না, তাই সে নিজেই সেখানে গিয়ে মায়াকে একটা রুমে নিয়ে আসে, যেখানে মায়া তাকে জিজ্ঞেস করে যে সে কি কোনো জীবিত মানুষের হার্ট তার দাদিকে ডোনেট করেছে কিনা। কিন্তু দিয়ান তাকে বলে, তার মানে তুমি আমাকে অবিশ্বাস করছো? মায়া বলে, আমি মিস্টার হুয়ের কোনো কথাই বিশ্বাস করিনি, ঠিক এত সব প্রমাণ দেখার পরেও বিশ্বাস না করে থাকবোই বা কিভাবে বলো তো? এরপরে দিয়ান বলে, তাহলে মিস্টার হুয়ের অফার কবে অ্যাকসেপ্ট করছো তুমি? যেটা শুনে মায়া বুঝতে পারে যে তারা সবাই আসলে এই বিষয়টার সাথে জড়িত। তখন মায়া বলে, ইচ্ছে করে নিজে এভিডেন্স রেখে ভাবো যে আমি বিশ্বাস করব না? তোমাদের বড় লোকদের দেখিয়ে অনেক রকম খেলার শখ, আর কত খেলবে তুমি আমাকে নিয়ে? এটা বলে মায়া সেখান থেকে রাগ হয়ে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় দিয়ান একটা ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল, যেখানে তার ফ্রেন্ড তাকে বলে, তুমি শুধু শুধুই মায়ের সাথে এরকম করলে, নিজেই এমনভাবে এভিডেন্স সেট করলে যাতে ওর বিশ্বাস না করে উপায় ছিল না, আর এখন সে তোমাকে অবিশ্বাস করলে আবার তাকেই দূরে ঠেলে দিচ্ছ। আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। মায়া আসলে অনেক ভালো মেয়ে, এতদিন ধরে তোমার সাথে আছে, তুমি ওকে চিনতে পারছো না, আর সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। যেটা শুনে দিয়ান নিজের ভুল বুঝতে পারে, সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। মায়ের সাথে কাটানো প্রত্যেকটা ঘটনার কথা তার এক এক করে মনে পড়তে থাকে। সে ভাবে আর এভাবে দেরি করা ঠিক হবে না। তখনই দিয়ান মায়াকে খুঁজতে সেখান থেকে বের হয়ে আসে। এরপর মায়া সেই কলেজ ফ্রেন্ডকে কল করে তার সাথে দেখা করতে বলে। তারা দুজন একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, তখন সেখানে মিস হু আর তার ভাই চলে আসে। মিস হু বলে, দিয়ান তোমাকে ছেড়ে দিতে না দিতেই তার জায়গাটা অন্য কাউকে দিয়ে এসেছো।
তোমার মতো ক্যারেক্টারলেস মেয়ের কাছ থেকে এটাই অ্যাকসেপ্ট করা যায়। মায়া বলে, এটা আসলে ইম্পর্টেন্ট না যে দিয়ানি আমাকে ছেড়ে দিয়েছে, আমিও তো তাকে ছেড়ে দিতে পারি। এটা শুনেই মিস হু হেসে বলে, নিজের চেহারা আয়নায় দেখেছো কখনো? মিস হু এর ভাই বলে, ডিল অনুযায়ী তোমাকে হু ফ্যামিলির সেকেন্ড মেয়ে হিসেবে ঘোষণা দেওয়ার পালা। টেনশন করো না, আমি আমার প্রমিস রাখবো। তোমার সব জিনিসপত্র গুছিয়ে রেখো, তোমাকে নিয়ে আসার জন্য গাড়িও পাঠিয়ে দেবো আমি। মায়া তখন বলে, তোমাদের ফ্যামিলির অংশ হওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই, আর এই প্ল্যানটা নিশ্চয়ই তোমার। তাছাড়া মিস হুয়ের মাথায় তো এত বুদ্ধি নেই। যেটা শুনে মিস হু রেগে গিয়ে মায়াকে একটা চড় মারতে গেলে তখনই সেখানে দিয়ান এসে তাকে আটকে দেয়। দিয়ান মায়ের হাত ধরে সেখান থেকে চলে যেতে গেলে মায়া তার সাথে একদমই যেতে চায় না। দিয়ান মায়াকে সাথে যাওয়ার জন্য জোর করলে তার ফ্রেন্ড বলে, তোমার সাথে তো মায়ের ব্রেকআপ হয়ে গেছে, তাহলে ওকে কেন আবার ডিস্টার্ব করছো? জবাবে দিয়ান বলে, সেটা আমার আর মায়ের পার্সোনাল ব্যাপার, তুমি এটার মধ্যে ইন্টারফেয়ার করতে এসো না। এটা বলে মায়াকে নিয়ে দিয়ান সেখান থেকে চলে যায়। যেটা দেখে মিস হু তার ভাইকে বলে, তুমি তো বলেছিলে দিয়ান বিট্রে করা একদমই পছন্দ করে না, তাহলে কেন এখনো মায়ের ব্যাপারে এত টেনশনে আছে? মিস হুয়ের ভাই বলে, ও হয়তো সত্যি মায়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। নেক্সট সিনে দেখানো হয় দিয়ান মায়াকে নিয়ে বাড়িতে আসে আর মায়াকে তার ব্যবহারের জন্য সরি বলে। দিয়ান তাকে একটা ফাইল দিয়ে বলে, তোমার জন্য নতুন ডান্স একাডেমি খুলেছি, এই কোম্পানির ওনার হবে শুধুই তুমি। মায়া বলে, এটাও কি আমাকে টেস্ট করার জন্য নতুন কোনো প্ল্যান নাকি তোমার? দিয়ান বলে, দেখো আমি সরি, আমার পূর্বের ব্যবহারের জন্য আমি সত্যিই সরি, কিন্তু এটা কোনো প্ল্যান না, বিশ্বাস করো, আমি সত্যি এটা তোমার জন্য করতে চাই। মায়া বলে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। দিয়ান বলে, আর আমার কাছে টাকার কোনো অভাব নেই। যেটা শুনে মায়া বলে, তোমার কি ভয় হচ্ছে না আমি যদি তোমার কোম্পানিকে লসে ডুবিয়ে দিই? সেটা শুনে দিয়ান বলে, এটা তোমার কোম্পানি, তুমি যা খুশি করতে পারো। আর মায়াকে সে ফাইলটাতে সাইন করতে বলে। সে সাইন করতে করতে মায়া মনে মনে ভাবে, আমিও হয়তো সত্যিই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি দিয়ান। এরপর মায়া হসপিটালে ফোন করে তার গ্র্যান্ডমায়ের সাথে কথা বলে। তার গ্র্যান্ডমা যাকে জানায় সে এখন মোটামুটি সুস্থ আছে আর বাইরে একটু ওয়াক করতে বের হয়েছে। তারপর সেখানে একটু চিৎকারের সাউন্ড শুনে মায়া খুবই ভয় পেয়ে যায়। তার গ্র্যান্ডমায়ের কোনো বিপদের আশঙ্কা পেয়ে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। ওইদিকে মিস হু রেগে গিয়ে হসপিটালে এসেছে মায়ের গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে। সে তার গ্র্যান্ডমাকে বলে, তোমার নাতনি তো দিয়ানের মিস্ট্রেস হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু গ্র্যান্ডমা বিরোধিতা করে বলে, দিয়ান আর মায়ের মধ্যে একটা নর্মাল রিলেশনশিপ রয়েছে, ওরা দুজনেই দুজনকে ভালোবাসে। যেটা শুনে মিস হু অনেক বেশি রেগে গিয়ে গ্র্যান্ডমায়ের গলা চেপে ধরে। বাঁচার জন্য গ্র্যান্ডমা মিস হুয়ের চুল চেপে ধরে যাতে করে একটা হেয়ার ক্লিপ গ্র্যান্ডমায়ের হাতে চলে আসে। মিস হু গ্র্যান্ডমায়ের মুভমেন্ট না দেখে ভাবে সে হয়তো এখন মরে গিয়েছে। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে মায়া আর দিয়ান আসে। গ্র্যান্ডমায়ের খারাপ কন্ডিশন দেখে তারা ডক্টরের কাছে নিয়ে যায় তাকে। মায়া গ্র্যান্ডমায়ের হাতে হেয়ার ক্লিপটা দেখে বুঝতে পারে এসব কাজ কে করেছে। তখন সেখানে মায়ার মা চলে আসে। মায়া তার মাকে দেখে বলে যে, তোমার হাজবেন্ডের মেয়ে আমার গ্র্যান্ডমায়ের এই অবস্থা করেছে। কেমন মেয়ে তুমি? তোমার নিজের মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তুমি তার মার্ডারে সাপোর্ট করতে এখানে এসেছো। ফুলান বলে, আমার মায়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। তুমি দিয়ানের লাইফে না আসলে এরকম কোনো কিছুই হতো না। দিয়ান আর মিস হুয়ের তো অনেক আগে থেকেই বিয়ের কথাবার্তা চলছিল, তুমি তার লাইফে এসে সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছো। যেটা শুনে মায়া বলে, অতি শীঘ্রই তোমার খারাপ দিন শুরু হবে, মিলিয়ে নিও আমার কথাটা। তারপর ডক্টর তাদেরকে জানায় গ্র্যান্ডমায়ের কন্ডিশন খুবই খারাপ, সে হয়তো সারা জীবন কোমাতেই থেকে যাবে। যেটা শুনে মায়ার ভীষণ মন খারাপ হয়ে যায়। সে দিয়ানকে বলে, ছোটবেলা থেকেই আমি গ্র্যান্ডমায়ের কাছেই বড় হয়েছি, সে ছাড়া আমার আর কেউ নেই। তারপর সে দিয়ানকে বলে, চলো বিয়ে করে ফেলি। দিয়ান সম্মতি জানালে মায়া বলে, আমি শহরের সবচেয়ে বড় ওয়েডিং অ্যারেঞ্জ করতে চাই আর সেখানে হু ফ্যামিলিও প্রেজেন্ট থাকবে। দিয়ান বলে, ঠিক আছে। মায়া বলে, তুমি কি সবসময় আমার সঙ্গ দেবে, আমি ভালো হই কিংবা খারাপ হই? দিয়ান বলে, আমিও খুব একটা ভালো না, তাই ভালো হও বা খারাপ হও তুমি শুধু আমাকেই ভালোবাসো। দিয়ান সে দিনটার কথা মনে করতে থাকে যখন তাদের কোম্পানি থেকে ফান্ড পাঠানোর জন্য মায়া নিজের স্কলারশিপের টাকা পেয়ে খুব খুশি হয়ে তাদেরকে ছবি আর থ্যাংক ইউ লেটার পাঠিয়েছিল। আসলে সে স্কুলের ফান্ড মিস্টার হু না বরং দিয়ানই দিত। আর সেখানে মায়ের ছবি প্রথমবার দেখেই দিয়ান তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। এরপরে দিয়ান হু ফ্যামিলিতে ইনভাইটেশন কার্ড পাঠায়। ও মিস্টার হুকে কল করে বিয়েতে আসতে বলে। মিস্টার হু বলে, তোমার গার্লফ্রেন্ডের গ্র্যান্ডমা তো হসপিটালে, তারপরও তার বিয়ের এত তাড়া কেন? এসব দেখে মিস হু অনেক বেশি রেগে যায়। সে তার ভাইকে বলে, যেভাবেই হোক এই বিয়ে বন্ধের ব্যবস্থা করো। তখন তার ভাই বলে, তুমি পাগল হয়ে গেছো, দিয়ানের বিয়ে অ্যাটেন্ড করা আমাদের বিজনেসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই কোনো উল্টাপাল্টা কাজ একেবারে করবে না। এর আগেও তুমি এই কাজ বহুবার করেছো, বাবা আর আমি তোমাকে প্রোটেক্ট না করলে এতদিন তুমি জেলে থাকতে। মিস হু বলে, তুমিও কি মায়ার প্রেমে পাগল হয়ে গেছো নাকি? যেটা শুনে তার ভাই সেখান থেকে একদমই চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় মায়া আর দিয়ানের বিয়ের অনুষ্ঠান। শহরের অনেকেই প্রেজেন্ট আসছে, যেখানে মায়া তার গ্র্যান্ডমার বানানো একটা ড্রেস পরে আসে।
তখন মায়ের মা তাকে একটা ইনভেলপে কিছু টাকা এনে দেয়। যেহেতু মায়া অনেক রিচ ফ্যামিলিতে বিলং করছে, তাই তার মা এবার দল পরিবর্তন করে মায়ের সাইডে নেয়, যেটা দেখে মিস হু অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। মায়া ছাদে দাঁড়িয়ে থাকা মিস হুয়ের দিকে এগিয়ে যায় আর বলে, আমার দাদি এখনো হসপিটালে আছে আর আমি এখানে তার মার্ডারের সাথে দেখা করতে এসেছি। মিস হু বলে, তুমি বেইজিংয়ে ফিরে না আসলে তোমার মা সেই কবেই তোমার গ্র্যান্ডমায়ের ট্রিটমেন্টের খরচ বন্ধ করে দিত। ওই বুড়ি তো এমনিতেও কিছুদিন পরে মরে যেত, তাই আমি খুব খারাপ কিছু একটা করিনি, ভেবে দেখো। এরপর সে তার গ্র্যান্ডমাকে কিভাবে মেরেছিল সেগুলো সব মায়ের সামনে কনফেস করতে থাকে, যা একটা রেকর্ডারের মাধ্যমে পার্টিতে উপস্থিত সবাই শুনতে পাচ্ছিল। এরপর মায়া রেগে গিয়ে মিস হুকে ধাক্কা মেরে সে ছাদ থেকে নিচে ফেলে দেয়। তার একটু পরেই সেখানে মিস হুয়ের ভাই চলে আসে। সে মায়াকে দেখে বলে, তুমি যে এরকম কিছু করবে সেটা আগে থেকেই দিয়ান আন্দাজ করতে পেরেছিল, তাই তো এই কাজটা সে করেছে। মায়া তখন মনে মনে ভাবতে থাকে, দিয়ান আমার এসব প্ল্যানের তো কিছুই জানতো না, ও নিশ্চয়ই আমাকে অনেক খারাপ ভাবছে এখন। মায়া বলে, তোমার বোন নিজে মরেছে আর তুমি এখনো আমার সাথে গল্প করছো, তাকে তুমি বাঁচাতে যাবে না? সে তখন বলে, তুমি যে এরকম কিছু করবে এটা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম, তাই তো আগে থেকে সব ব্যবস্থা করে ফেলেছি। তাকে এতক্ষণে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কি আর করব বলো, একটা মাত্র বোন আমার। এরপর দিয়ান সেখান থেকে মায়াকে নিয়ে চলে যায়। রুমে এসে দিয়ান মায়াকে অনেক বেশি বকাঝকা করে। সে বলে, আমি ভেবেছিলাম তুমি শুধুমাত্র কনফেশনের জন্য এসব করছো, কিন্তু তুমি যে তাকে মার্ডার করবে এটা আমি কোনোভাবেই ভাবতে পারিনি। আমাদের বিয়ের অনুষ্ঠানের কি কোনো ভ্যালুই নেই তোমার? আজ এই শহরের অনেক প্রেস মিডিয়ার লোকজন এসেছে, তাদের হাত থেকে এখন তোমাকে কিভাবে বাঁচাবো আমি? মায়া বলে, শোনো, আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার গ্র্যান্ডমা, সেই যদি বেঁচে না থাকে আমারও বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। এটা শুনে দিয়ান অনেক বেশি রেগে গিয়ে বলে, আমার কি কোনো ইম্পর্টেন্সই নেই তোমার লাইফে? তুমিও এটা জেনে রাখো, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। এরপর তারা বাইরে আসলে মায়াকে দিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, হু ফ্যামিলি অ্যাক্সিডেন্টকে ধামাচাপা দেওয়ার জন্য তাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে টাকা দাবি করছে, আর এটা হতে দিলে দিয়ান কোনোভাবেই তার বিজনেসকে উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবে না। তাই মায়া গিয়ে দিয়ানকে সে কন্ট্রাক্টে সাইন করানো থেকে আটকায়। তখন দিয়ান তাকে বলে, তোমাকে বাঁচানোর এই একটা মাত্রই রাস্তা, তাই আমি যা করছি করতে দাও। মায়া তখন বলে, তোমাকে তো এতদিন আমি ইউজ করেছি, এখন আমার প্রয়োজন শেষ, তাই নাটক করার কোনো প্রয়োজন নেই। এটা বলে দিয়ান সেখান থেকে রেগে চলে যায়। এরপর মায়া সেখানেই সেন্সলেস হয়ে যায়। নেক্সট সিনে দেখানো হয় মায়ার পাশেই দিয়ান বসে তার সেবা করছে আর বলছে, তোমার যে জ্বর সেটা কালকে বলনি কেন? আসলে সবকিছু মায়ের প্ল্যান। কালকে সে রুম থেকে বের হওয়ার আগে দিয়ানকে বলে এসেছিল যে বাইরে গিয়ে তারা যেন আলাদা হয়ে যাওয়ার নাটক করে, তাতে করে হু ফ্যামিলি দিয়ানকে টাকার জন্য প্রেশারাইজ করবে না। নেক্সট সিনে দেখানো হয় মায়ের গ্র্যান্ডমা যে হসপিটালে অ্যাডমিট ছিল সেখানে আরো দুজন মেয়ে আছে যার সাথে মিস হু অন্যায় করেছিল, তাই মায়া তাকে বলে কোর্টে যেন তাদের হয়ে সাক্ষী দেয়। নেক্সট সিনে দেখানো হয় দিয়ান হু ফ্যামিলির সাথে বসেছিল, যেখানে মিস হু বলে, মায়ের এত বড় সাহস, ও দিয়ানকে সবার সামনে এভাবে অপমান করেছে। দিয়ান নিশ্চয়ই এরপর আর চেহারাও দেখতে চাইবে না তার, আর দিয়ানের সাপোর্ট ছাড়াও এই কেসটা জিততেও পারবে না। এরপর তাদের সবাইকে কোর্টে দেখানো হয়, যেখানে মিস হু মায়ের এই ফ্রেন্ডকে দেখে বলে, তোমার পক্ষে শুধুমাত্র একজন উকিল। ঠিক তখনই দিয়ান তার সাথে বাকি দুজন সাক্ষীকে নিয়ে আসে এবং আদালতে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মিস হুকে শাস্তি দেওয়া হয়। আর ওদিকে মিস হুয়ের বাবা মায়েরকেও অনেক বেশি মারধর করতে থাকে। সে বলে, তোমার মেয়েকে বলো আমার বিজনেসের এত বাজে অবস্থা থেকে যেন ঠিক করতে হেল্প করে। দিয়ান ইচ্ছে করে শত্রুতা করে আমার এই অবস্থা বানিয়েছে। তখন মা সেদিনের কথা মনে করতে থাকে যখন মায়া বলেছিল যে আজকের পর থেকে আপনার বাজে দিন শুরু হবে। এরপর মায়ের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় আর সব ফ্রেন্ডের সাথে অনেক এনজয় করে সেলফি তুলতে থাকে সে। তার সে ফ্রেন্ড আগে যে বাজে ব্যবহার করত সেও এসে মায়াকে বলে, তুমি অনেক সাহসী আর আমার পূর্বের ব্যবহারগুলোর জন্য সরি। নেক্সট সিনে দেখানো হয় গ্র্যান্ডমা এখন মোটামুটি রিকভার করতে শুরু করেছে, যেটা দেখে দিয়ান এবং মায়া দুজনেই অনেক হ্যাপি। তারপর তারা একটি পার্টি অ্যাটেন্ড করতে যায়। সেখানে মায়া ও দিয়ানের দেখা হয় মিস হুয়ের ভাইয়ের সাথে। সে মায়াকে ড্রিঙ্ক অফার করলে দিয়ান তার হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, আমার ওয়াইফ প্রেগনেন্ট, এখন এগুলো নিষেধ। তারপর তারা পার্টি শেষে বাড়ি ফিরে এসে দেখে গ্র্যান্ডমা বেবির জন্য নতুন অনেক কাপড় রেডি করেছে, যেটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আর একটা ফ্যামিলি ফটো নেয় তারা, যেখানে দেখানো হয় দিয়ানের মাও এখন মোটামুটি সুস্থ। তাদেরকে বলছে, ফ্যামিলি ফটো থেকে আমাকে নেবে না? আর এভাবেই একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।